হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও। তো আজকে থেকে আমরা জুজুৎসু কাইসন অ্যানিমেটার এক্সপ্লেনেশন শুরু করব। ওয়েট গাইস, যারা ভাবছেন জেজেকে কেন, তাদেরকে বলবো আগে আপনারা আমার কথা শুনুন। অনেকে হয়তোবা মনে করতে পারেন এই অ্যানিমেটার আগে থেকেই অনেক এক্সপ্লেনেশন রয়েছে, কিন্তু গাইস আমি আপনাদের তবুও বলবো আপনারা আগে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কারণ যারা বলে এক্সপ্লেনেশন ভিডিও দেখার মাধ্যমে এনিমে দেখার মজাই নষ্ট হয়ে যায়, সেটাকে আমি ভুল প্রমাণিত করতে চাই। অনেক সময় সম্পূর্ণ এনিমে দেখার পরও আপনারা অনেক কিছুই বুঝতে পারেন না। আবার অনেক সময় এমনটাও হয় যে অনেক এপিসোডের 4-5 সেকেন্ডের একটা ক্লিপের মধ্যে একসাথে অনেক কিছু বোঝানো হয়, আর সেই বিষয়গুলো আমি এক্সপ্লেনের মাধ্যমে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। আর এরপর যদি আপনারা এনিমেটা দেখেন তাহলে আরও বেশি মজা পাবেন। অনেকে একটা সিজন অথবা পুরো 2টা সিজনই সম্পূর্ণ একটা 18-20 মিনিটের ভিডিওতে কভার করে ফেলে, আর এর জন্যই এক্সপ্লেনেশন ভিডিওর নাম খারাপ হয়। যাই হোক, তো যারা সম্পূর্ণ এনিমে ডিটেলসে বুঝতে চান তাদেরকে আমি বলবো আপনারা আমার এই এক্সপ্লেনেশন ভিডিও অবশ্যই দেখুন। আর এখানে আমরা জেজেকের সিজন 1 থেকে শুরু করব। আজকে আমরা এক্সপ্লেন করব জুজুৎসু কাইসন এনিমের এপিসোড 1। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদেরকে একটি টার্গেট দিলাম, আপনারা এই ভিডিওতে কমপক্ষে 20টি কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন। আর এই এনিমের জন্য আমার প্লেলিস্ট থাকবে, আপনারা সেই প্লেলিস্টে সকল এপিসোড পেয়ে যাবেন। ওই প্লেলিস্টে সব এপিসোড আপলোড করা হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এপিসোড 1-এর শুরুতেই কেউ একজন চোখ খুলেছে আর আরেকজন বলে গুড মর্নিং। চোখ খোলার পর ওই ছেলেটি দেখে এই কক্ষটা অনেক অদ্ভুত। তখন চোখে কাপড় বাঁধা লোকটি বলে, তো বলো তুমি কে এখন? তখন পিঙ্ক চুলওয়ালা ছেলেটি বলে, আরে আপনি তো। সাদা চুলওয়ালা লোকটি বলে, হ্যাঁ আমি সাতোরু গোজো। তো এখন থেকে আমরা তাকে গোজো বলবো। বাই দ্য ওয়ে গাইস, এই অ্যানিমেটা যদিও আমার অনেক আগে দেখা আর আমার সব কিছুই মনে আছে, কিন্তু তবুও ফর্মালিটিসের জন্য আমরা এক্সপ্লেন অনুযায়ী নাম প্রকাশ করব, তাহলে আরও মজা পাবেন। গোজো বলে, আমি জুজুৎসু টেকে ফার্স্ট ইয়ারের ইনচার্জ। পিঙ্ক চুলওয়ালা ছেলেটি বলে, জুজুৎসু ফুশিগুরো। তখনই তার কিছু একটা মনে পড়ে। তখন সে দেখে তার হাত পেছন থেকে বেঁধে রাখা হয়েছে। কি এসব, কি হচ্ছে এখানে? গোজো বলে, এখানের চিন্তা ছেড়ে তুমি আগে তোমার নিজের চিন্তা করো। ইউজি ইতাদোরি। তো গাইস, পিঙ্ক চুলওয়ালা ছেলেটির নাম হলো ইউজি, তাহলে তাকে আমরা ইউজি বলে ডাকবো। তোমাকে গুম করা হয়েছে কারণ তোমাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপর একটা সিন চেঞ্জ হয়, একটা হসপিটাল থেকে কল আসে। তখন কলে একটি মেয়ে বলে, হ্যালো, সুবিসাবা হসপিটাল থেকে বলছি। তখন ওই ছেলেটি বলে, আমি ইউজি বলছি। আমি আগেও অনেকবার কল করেছিলাম, বারবার কল করার জন্য দুঃখিত, কিন্তু আমার গ্র্যান্ডপা এখন কেমন আছে? তখন ওই নার্সটি বলে, আরে আমি তো ভেবেছিলাম আপনাকে আগে বলে দেওয়া হয়েছে, আপনি একটু হোল্ডে থাকুন, আমি দেখছি। তখন পাশের দুজন নার্স বলে, ইতাদোরি আঙ্কেল কখনোই বেল বাটনের মাধ্যমে ডাক দেয় না, এর জন্য আরও বেশি ভয় করে। তখন ওই নার্স ইউজির গ্র্যান্ডপার কাছে গিয়ে বলে, আঙ্কেল, ইউজি ফোন দিয়েছে, সে জিজ্ঞাসা করছে আপনার জন্য ফল নিয়ে আসবে কিনা। তখন ওই বুড়ো লোকটি চিৎকার চেঁচামেচি শুরু করে। সে বলে, আমাকে একা থাকতে দাও, ওরে গিয়ে বলো ও যেন এখানে কখনোই না আসে, সে যেন তার ক্লাবেই পড়ে থাকে। তখন ওই নার্সটি ইউজিকে বলে, কে জানি তার আবার কি হলো, তুমি শুনেছ না, তুমি কি কাল আসবে? ইউজি বলে, হ্যাঁ শুনেছি, আমি কালকেই আসব। তারপর আমরা অনেক অদ্ভুত একটা জায়গা দেখতে পাই, আর সেখানে কেউ একজন হেঁটে যাচ্ছে। তারপর সে এক জায়গায় এসে দাঁড়ায় এবং বলে, সে একটা অভিশপ্ত জিনিসকে এমন জায়গায় রেখেছে, কত বড় একটা গাধা। তারপর সে ওই বক্সটি খুলে দেখে সেখানে কিছুই নেই। সে অনেক খোঁজাখুঁজি করার পরও কিছু পায় না। সে ফোন করে কাউকে বলে, এখানে তো কিছুই নেই। তখন আমরা বুঝতে পারি ফোনে থাকা লোকটি আসলে গোজো। গোজো বলে, কি বললে, সত্যি? তখন সে বলে, হ্যাঁ, এই স্টিভেনসন স্ক্রিন তো সম্পূর্ণ খালি। গোজো বলে, বিষয়টা আসলেই অদ্ভুত, তো দেখো আশেপাশেই কোথাও ঘুরে বেড়াচ্ছে। তখন সে বলে, ফাজলামো করো না। গোজো বলে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, কিন্তু তুমি ওইটা না খোঁজা পর্যন্ত বাসায় যেতে পারবে না। এরপর ফোন কেটে দেয়। তারপর সে বলে, আবার দেখা হলে পিটা মুশালারে। এরপর সিন চেঞ্জ হয় একটি স্কুলে। ইউজি বলছে, তুমি কি প্রস্তুত, আসলেই কি এই কাজটা করবে? তখন আমরা দেখতে পাই ইউজি এবং তার সাথে আরো দুজন একটা অন্ধকার রুমে বসে আছে, ইসাসাকি, ইকুজি। তো চলো শুরু করা যাক। ওই মেয়েটার নাম ইসাসাকি এবং পুরুষটির নাম ইকুজি। তখন ইউজি চিল্লায় বলে, স্পিরিটস কোথায় তোমরা? স্পিরিটস বলো, আমাদের কাউন্সিল প্রেসিডেন্ট কোন বিষয়ে দুর্বল? এক কথায় বলতে গেলে তারা ওইখানে বসে বসে ফাজলামো করছিল। তারপর তারা ওই বোর্ডের উপর হাত রাখলে যে লেখাটা আসে তা হলো জলপরি। তখন তারা তিনজন তাকে নিয়ে হাসাহাসি করছিল। তখনই ওই স্থানের প্রেসিডেন্ট এসে পড়ে। সে বলে, আধ্যাত্মিক ক্লাব। ইউজি বলে, অবশেষে পানির প্রেসিডেন্ট এখানে আইসা পড়ছে।
প্রেসিডেন্ট তাদের সামনে একটা নোটিশ রাখে। প্রেসিডেন্ট বলে, তোমাদের যেমনটা বলেছিলাম, যখন কোনো ক্লাবে কোনো রকম কোনো কাজ হয় না তাদেরকে সেই ক্লাব রুম ছাড়তে হয়, তাই এখনই এই রুম থেকে বেরিয়ে যাও। তখন ইউজি বলে, আমাদের ক্লাবের মেম্বারদের দুর্বল ভাবার ভুল করবেন না মিস্টার প্রেসিডেন্ট। তখনই ইসাজাকি তাদের সামনে একটা ডকুমেন্টসের বান্ডিল পেশ করে। তখন কাউন্সিল প্রেসিডেন্ট বলে, এখন এটা আবার কি? ইসাজাকি বলে, আপনি তো জানেন যে আমাদের রাগবি ফিল্ড এখন বন্ধ। প্রেসিডেন্ট বলে, হ্যাঁ, কিছু ছেলেরা অসুস্থ ছিল, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ইসাজাকি বলে, আপনার এই বিষয়টা অদ্ভুত লাগছে না? তাদের শরীরের ফিটনেস তো একেবারে ঠিক ছিল। আসল সত্যটা হলো তারা ওই স্থানে মাটির নিচ থেকে অনেক অদ্ভুত আওয়াজ শুনতে পেত, আর এজন্যই আমরা 30 বছর আগের এই খবরের কাগজটি খুঁজে বের করেছি। এখানে লেখা আছে 30 বছর আগে ইউশিদা নামের এক ব্যক্তি গুম হয়ে গিয়েছিল, যে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করত, আর শেষবারের মতো তাকে সুগিসাওয়া থার্ডে দেখা গিয়েছিল। তার পাওনাদার তাকে বারবার ফোন করত, আর তাই সে কিছু গুন্ডাদের কাছ থেকে ধার নিয়েছিল। তারপর ওই শয়তান গুন্ডাগুলো তার পেছনে লাগে। তার মানে হলো রাগবি ফিল্ডে যেই সমস্যার তুফানটি এসেছে তার কারণ হলো একটাই, ইউশিদার ঘৃণায় জর্জরিত আত্মা, যাকে সেই মাঠে পুঁতে রাখা হয়েছে। প্রেসিডেন্ট বলে, না, এসব আসলে এক ধরনের পোকার কারণে হয়েছে। হার্টেক্স, একটা বড় প্যারাসিটিক টিক্স যা মানুষ আর প্রাণীদের রক্ত শুষে খায়। এর কামড়ে অ্যাসেপ্টিয়াস নামক একটা রোগ হতে পারে, আর এই রোগটা প্রাণঘাতী। তখন ইউজি বলে, তাতে কি আসে যায়? আধ্যাত্মিক ক্লাব ভৌতিক তথ্য খুঁজে বের করে, আর তাই দেখতে গেলে এটা আসলে একটা ক্লাব অ্যাক্টিভিটি রিপোর্ট। প্রেসিডেন্ট বলে, তোমাদের এসব ফালতু কাহিনী বন্ধ করো। আর সবচেয়ে বড় সমস্যা হলে তুমি, ইউজি ইতাদোরি, তোমার নাম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্লাবে রেজিস্টার করা আছে, আধ্যাত্মিক ক্লাবে নয়। আর তাই এই ক্লাবে মিনিমাম 3 জন মেম্বারও নেই। আমার কথা কি বুঝতে পারছো? তখন ইসাজাকি বলে, ইউজি বলে, কিন্তু আমি তো আমার ফর্মে আধ্যাত্মিক ক্লাবই লিখেছিলাম। তখনই একটা ভয়ঙ্কর দেখতে লোক এসে বলে, ওইটা আমি বদলে দিয়েছি। ইউজি বলে, আরে ট্র্যাক অ্যান্ড ফিল্ড কোচ তাকাগি। তখন কোচ তাকাগি বলে, ইউজি, আমাদের ন্যাশনাল জেতার জন্য তোমার অনেক প্রয়োজন। স্ট্রি টেলার বলে, বাচ্চাদের থেকে সবচেয়ে বড় সমস্যা হলো এই টিচার। ইউজি বলে, কখনোই না, আমি আগেই বলেছি যে আমি কখনোই এতে অংশগ্রহণ করব না। কোচ তাকাগি বলে, করতে হবে। ইউজি বলে, কিন্তু কেন? কোচ বলে, আমি তোমার সাথে জোর জবরদস্তি করব না, কিন্তু তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে তুমি যেতে পারো। আর এখন হবে আসল খেলা, সিদ্ধান্ত হবে ন্যায্যতার সাথে। ইউজি বলে, এই তো বলেছেন আমার মনের কথা, আমি এতে রাজি। তখন স্টুডেন্ট বলে, স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন ফর্মে আসলে কি পরিবর্তন করা উচিত? তখন আমরা ওই ছেলেটিকে আবার দেখতে পাই। সে বলে, এই রাগবি ফিল্ডের আসল ঘটনাটা কি? তখনই আমরা অনেক অদ্ভুত একটা ক্রিয়েচার মাটির উপরে উঠে আসতে দেখি। তখন সে বলে, এখানে কি কারো লাশ পুঁতে রাখা হয়েছে? যদি পুঁতে রাখেও, তবুও এটা এতটা শক্তিশালী কিভাবে হতে পারে? এখানে হয়তো 3য় শ্রেণীর অভিশাপ আছে, আর এটা অবশ্যই হয়তো ওই অভিশপ্ত জিনিসটির কারণে হচ্ছে। কি যে করি, ওইটা অনেক শক্তিশালী, তাই ওইটা খুঁজে পাওয়াটাও মুশকিল। এমনটা মনে হচ্ছে যে ওইটা অনেক কাছাকাছিই আছে, কিন্তু আবার অনেক দূরেও হতে পারে। আর এই মহাশ্রেণীর অভিশপ্ত জিনিসটা আমার জন্য এখন একটা ঝামেলা হয়ে গেল। ওইটা ওইখান থেকে কে বের করতে পারে, আর এখন ওইটা কোথায় আছে? তখনই কেউ একজন চিৎকার করে বলে, ওই যে দেখো, কোচ তাকাকি এবং মিডল স্কুলের ইউজির মধ্যে কম্পিটিশন হতে যাচ্ছে। তখন আমরা দেখি কোচ তাকাকি 18 মিটার দূর পর্যন্ত একটি লৌহ গোলক ছুঁড়ে মারে। তখন সবাই কোচ তাকাকির জন্য চিয়ার করে। এরপর আসে ইউজির পালা। তখন কেউ একজন বলে, তো এখন তুমি কি করবে ইউজি? তখন আমরা দেখি একটি গ্রুপ ইউজির জন্য চিয়ার করছে। তখন ইসাসাকি বলে, ইউজি কি আসলে স্কুলে এত পপুলার? তখন ইকুজি বলে, হতে পারে এটা একটা গুজব, কিন্তু আমি শুনেছি ইউজি নিনজা ওয়ারিয়ারের সকল স্টেজ কমপ্লিট করেছে, আর সে হলো মির্কোর পুনর্জন্ম। ইসাসাকি বলে, কিন্তু মির্কো তো এখনো জীবিত আছে। ইকুজি বলে, যাই হোক, তাকে টাইগার অফ ওয়েস্ট বলা হয়। ইসাসাকি বলে, একদম ফালতু। তখন ইউজি তার কোচকে বলে, শুনুন, আমি কি এটা আমার মতো করে ছুঁড়ে মারতে পারি? কোচ বলে, হ্যাঁ, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে ছুঁড়ে মারতে পারো, আমি সেটাকে ফাউল বলবো না। আমি শুধু দেখাতে চাচ্ছিলাম যে তুমি কতটা দুর্বল, আর এজন্যই তো আমি এরকম খেলা বেছে নিয়েছি। এটা বলতে না বলতেই দেখে যে ইউজির বল সবার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আর সেটা গিয়ে অনেক দূরে একটা গোল পোস্টের উপর পড়ে। তখন একজন ওইটা পরিমাপ করার পর বলে, ও তো 30 মিটার ছুঁড়ে ওয়ার্ল্ড রেকর্ডই ভেঙে ফেলেছে। তখন কোচ তো শিশুর মতো তাকিয়ে আছে। ইউজি বলে, আমি জিতে গিয়েছি। তখন ইসাসাকি বলে, একে টাইগার না বরং গরিলা মনে হচ্ছে। ইকুজি বলে, এ তো সবাইকে অবাক করে দিল। ইসাসাকি বলে, ইউজি, তুমি স্পোর্টস টিমে অনেক সুনাম অর্জন করতে পারবে, তোমাকে জোরপূর্বক আধ্যাত্মিক ক্লাবে থাকার কোনো প্রয়োজন নেই। তখন ইউজি বলে, যদিও তোমাদের ভয়ঙ্কর জিনিস অনেক পছন্দ, কিন্তু তোমরা কখনোই আমায় ছাড়া কোনো ভয়ঙ্কর জায়গায় যেতে পারবে না, তাই না? তখন ইসাসাকি বলে, না, আমাদের ভয় পেতে ভালো লাগে। ইউজি বলে, স্কুলের রুলস অনুযায়ী সবাইকে একটি ক্লাবে থাকতে হবে, কিন্তু আমি 2টা কাজ একসাথে কিভাবে করতে পারবো? ইসাসাকি বলে, তুমি আমাদের গোস্ট মেম্বার হতে পারবে, কারণ আমরা হলাম আধ্যাত্মিক ক্লাব। ইউজি বলে, আমাকে সন্ধ্যা 5টার আগে বাসায় ফিরে যেতে হয়।
তারপরও তুমি যদি চাও আমি এই ক্লাবেই থাকতে চাই, আর আমার আধ্যাত্মিক ক্লাবের পরিবেশ অনেক পছন্দ। ইসাজাকি বলে তুমি যদি এটাই চাও তাহলে ঠিক আছে। তখন আমরা ওই ছেলেটিকে আবার দেখতে পাই। সে বলে এই ছেলেটা তো আসলেই চমৎকার, ইউজির কথা বলছে। সে অভিশাপের শক্তি ছাড়াই এত অসাধারণ শক্তি প্রদর্শন করে দেখিয়েছে, হয়তো সেও মিস মাকির মতো হবে। গাইস, এই মাকি নামের মাইয়াটা সিজন 3-তে আইসা পুরাই চেঞ্জ। যাই হোক, দেখতে থাকুন, বিস্তারিত আরো অনেক কিছু জানতে পারবেন। এরপর ইউজি বলে প্রায় 4:30 বেজে গেছে, আমার তো এখনই যেতে হবে। তখন সে চলে যাওয়ার সময় ওই ছেলেটি ইউজির কাছ থেকে অদ্ভুত কিছু একটা ফিল করতে পারে। সে বলে ওর কাছেই ওই অভিশপ্ত জিনিসটা আছে। তখন সে ইউজিকে বলে এই থামো, এ তো দেখি অনেক ফাস্ট। তখন তার পাশ থেকে যেতে যেতে দুইজন বলছে আমি শুনেছি সে নাকি 3 সেকেন্ডে 50 মিটার যেতে পারে। এরপর আমরা দেখি ইউজি একটা ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তারপর সে একটা ফুলের তোড়া কিনে নেয়। এরপর সে তার গ্র্যান্ডপার কাছে যায়। তার গ্র্যান্ডপা বলে আমি বলেছি না তুমি এখানে আসবে না, আর সবসময় তুমি আমার জন্য এরকম ফুল নিয়ে আসা বন্ধ করো। ইউজি বলে আমারও এখানে আসতে একদমই ভালো লাগে না, আর এগুলো আপনার জন্য নিয়ে আসেনি, নার্সেসদের জন্য নিয়ে এসেছি। তার গ্র্যান্ডপা বলে তাহলে তো অবশ্যই আনবে না, আর তোমার ওই ক্লাবের কি হয়েছে, এখান থেকে যাও, তোমার ওই ক্লাবে যাও। ইউজি বলে আরে আপনি একটু শান্ত হন, এত চিৎকার চেঁচামেচি করবেন না, আর ক্লাব 5টার আগেই বন্ধ হয়ে যায়। আমার কাছে যদি ফ্রি টাইম না থাকতো তাহলে আমি আপনার কাছে কখনোই আসতাম না। তার গ্র্যান্ডপা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি আমার কথা শোনো, কারণ আমার কাছেও বেশি টাইম নেই। ইউজি বলে আমি শুনতে চাই না। তার গ্র্যান্ডপা বলে তোমাকে শুনতেই হবে, কারণ আমার এমন কিছু বলার আছে যা আমি তোমাকে আমার মৃত্যুর আগে বলে যেতে চাই, আর এটা তোমার মা বাবার বিষয়। ইউজি বলে আমি বলেছি আমি কিছুই শুনতে চাই না, আর আপনি মরার আগে কুল দেখানোর অ্যাক্টিং বন্ধ করুন। গ্র্যান্ডপা বলে প্রত্যেকটা পুরুষই কুল হয়ে দুনিয়া ছাড়তে চায়, আর তুমি তো আসলেই একটা বোকা। ইউজি বলে আপনি কথায় কথায় রেগে যান কেন, আপনি যেমন আছেন তেমনই ঠিক আছেন। গ্র্যান্ডপা বলে আমি একদমই শিক্ষা দিতে পারিনি। কিছুক্ষণ সময় পার হওয়ার পর গ্র্যান্ডপা ইউজিকে শান্ত হয়ে বলে ইউজি তুমি শক্তিশালী, তাই অন্যকে সাহায্য করো। যদি অন্য কাউকে না করতে চাও তাহলে তোমার আশেপাশে যারা আছে তাদের সাহায্য করো। পথ ভুলে গেলে ভয় পেও না, এর পরোয়া করো না যে তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে কিনা। যত মানুষকে রক্ষা করতে পারো করো, বেশি মানুষকে রক্ষা করতে না পারলেও কমপক্ষে হলেও একজন মানুষকে অন্তত রক্ষা করো। যখন তুমি মারা যাবে তখন তোমার আশেপাশে যেন অনেক মানুষ থাকে। আমি চাই না তুমি আমার মতো নীরবে একা মারা যাও। এরপর তার গ্র্যান্ডপা নীরব হয়ে যায়। ইউজি তার গ্র্যান্ডপাকে ডাক দিলেও আর কথা বলে না। তখন ইউজি বুঝতে পারে যে তার গ্র্যান্ডপা আর নেই। এরপর ইউজি তার গ্র্যান্ডপার সকল বিষয়বস্তু গুছিয়ে নেয়, হসপিটালের সকল পেপার ওয়ার্কসও কমপ্লিট করে। তখন নার্স বলে তুমি কি আসলেই ঠিক আছো? ইউজি বলে আমি প্রথমবারের মতো এরকম পরিস্থিতিতে পড়েছি, তাই বিশ্বাস হচ্ছে না যে গ্র্যান্ডপা আর বেঁচে নেই। আর এমনিতেও আমি এভাবে দুঃখী থাকলে সে কখনোই খুশি হতো না, তাই আমি তাকে হাসি খুশি মনেই বিদায় জানাতে চাই। তখন নার্স বলে এই লোকটা আবার কে? তখন আমরা ওই ছেলেটাকে আবার দেখতে পাই। সে বলে তুমি তো ইউজি ইতাদোরি তাই না? আর আমি জুজুৎসু টেক থেকে, আমার নাম হলো ফুশিগুরো। তো গাইস, এর নাম ফুশিগুরো, মনে রাখবেন। ফুশিগুরো বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, এবং তা এখনই। ইউজি বলে আজ আমার মন ভালো নেই। ফুশিগুরো বলে সরি, এর জন্য আমার কাছে সময় নেই। তোমার কাছে যে অভিশপ্ত জিনিসটা আছে সেটা খুবই ডেঞ্জারাস, তাই সেটা তুমি আমাকে দিয়ে দাও। এই যে দেখো এটা। ইউজি বলে হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা পেয়েছিলাম, আমি এটা তোমাকে দিয়ে দিতাম, কিন্তু এটা আমার সিনিয়রের পছন্দ হয়ে গেছে। কিন্তু এটা ডেঞ্জারাস কিভাবে? ফুশিগুরো বলে জাপানে প্রতি বছর অজানা কারণে 10,000-এর বেশি লোক মারা যায়, না হয় গুম হয়ে যায়। এর বেশিরভাগ ঘটনাই অভিশাপের কারণে হয়। ইউজি বলে অভিশাপের জন্য? ফুশিগুরো বলে তুমি এতে বিশ্বাস করো বা না করো, কিন্তু এটাই সত্য। আরো শোনো, স্কুল, হসপিটাল এসব জায়গায় অনেক পরিমাণে নেগেটিভ এনার্জি জমা হয়। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লজ্জা, মানুষের এমন নেগেটিভ অনুভূতির জন্যই অভিশাপী সত্তার জন্ম হয়। আর তাই বেশিরভাগ স্কুলই লুকিয়ে স্কুলকে সুরক্ষা করার জন্য তারা একটা অভিশাপী জিনিস রেখে দেয়। তুমি যা পেয়েছো তার আসল ঘটনা এটাই। ইউজি বলে যদি এটা সুরক্ষায় দিয়ে থাকে তাহলে তো এটা ভালো কথা, তাই না? ফুশিগুরো বলে আগে আমার কথা শেষ করতে দাও। একটি শক্তিশালী অভিশাপী অন্য একটি অভিশাপীকে দূরে রাখে ঠিকই, তবে এটা খাইতে মজা কিন্তু বিষ, এমন ধরনের অবস্থা। এটা কোনো স্থানকে সুরক্ষা দেওয়ার একটা ভয়ঙ্কর পদ্ধতি। অনেক বছর পর পর এর সিল দুর্বল হয়ে যায়, আর অন্য অভিশাপীরা এসে তার সাথে জুড়ে আরো শক্তিশালী হয়ে যায়। তুমি যেটা পেয়েছো সেটা তো আরো বেশি ভয়ঙ্কর, কারণ সেটা হলো মহাশ্রেণীর। তাই ভালো হবে কোনো মানুষ মরার আগে তুমি আমাকে দ্রুত সেটা দিয়ে দাও। ইউজি বলে আরে আমি তো বললামই আমার দিতে কোনো অসুবিধা নেই, আর তাই তোমাকে আমার সিনিয়রের সাথে কথা বলতে হবে। তখন ইউজি ফুশিগুরোকে একটা বক্স দিলে ফুশিগুরো সেই বক্সটা দেখে বলে আরে এটা তো খালি, আমি এই বক্সের নেগেটিভ এনার্জিকে এতক্ষণ ফলো করছিলাম। তখনই ইউজি চলে যেতে নেয়। পিছন থেকে ফুশিগুরো তাকে ধরে বলে ওই জিনিসটা কোথায়?
ইউজি বলে, আরে আমি বলেছি না, ওইটা আমি আমার সিনিয়রকে দিয়ে দিয়েছি। ফুশিগুরো বলে, তারা কোথায়? ইউজি বলে, আসলে তারা দুজন আজকে ওইটার উপর থাকা কাভারটার খোলার কথা বলছিল। তখন ফুশিগুরো বলে, কি বলছো এসব? এটা শুনে ফুশিগুরো একটু থমকে যায়। ইউজি বলে, কি হয়েছে, এটা কি খারাপ কিছু? ফুশিগুরো বলে, শুধু খারাপ নয়, অনেক খারাপ। তারা দুজনই মারা যাবে। এরপর সিন চেঞ্জ হয় ইকুজি আর ইসাসাকির দিকে, আর তাদের হাতেই ওই অভিশাপী জিনিসটা রয়েছে। ইসাসাকি বলে, এটা খুলছে না কেন? ইকুজি বলে, এত রাতে লুকিয়ে লুকিয়ে এই কাজটা করার কোনো দরকার আছে? আমি গিয়ে লাইটটা অন করে দেই। ইসাসাকি বলে, না, সঠিক পরিবেশ তৈরি করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক ক্লাবের লক্ষ্য হলো রোমাঞ্চকর ভয়কে উপভোগ করা, আর এমনিতেও এটা দিয়ে কি বা হবে? তখন ইসাসাকি ওই অভিশাপী জিনিসটার পর্দা খুলতে সক্ষম হয়। ইসাসাকি বলে, এই তো খুলে ফেলেছি। তখন তারা গভীর মনোযোগের সাথে ওইটার দিকে তাকিয়েছিল। এরপর তারা ধীরে ধীরে ওইটার প্রলেপ সরাতে শুরু করে। তখন ওইটা খোলার পরই ইকুজি দেখে বলে, এটা কি একটা মানুষের আঙুল নয় তো? ওই জিনিসটা ইসাসাকি ধরে রেখেছিল। ইসাসাকি বলে, এটা কি আসল? এরপরেই হঠাৎ করে তাদের মোমবাতি নিভে যায়, আর তাদের স্কুল হঠাৎ করে কেঁপে ওঠে। ইসাসাকির হাত থেকে তখন ওই আঙুলটা ছুটে যায়। তারপর সে ওইটাকে আবার ধরে ফেলে। সে বলে, এটা কি হলো? তখন আমরা দেখি তাদের মাথার ওপর থেকে অনেক ভয়ঙ্কর একটা অভিশাপী সত্তা অনেক অদ্ভুত অদ্ভুত আচরণ করছে আর তাদের দিকে ধেয়ে আসছে। এরপর সিন চেঞ্জ হয় ইউজি আর ফুশিগুরোর দিকে। তারা একসাথে অনেক দ্রুত দৌড়াচ্ছে। ইউজি বলে, অভিশাপী জিনিসটার সিল খোলা কি অনেক সহজ? ফুশিগুরো বলে, না, যাদের মধ্যে কোনো অভিশপ্ত শক্তি নেই তারা এটা করতে পারবে না। হয়তো, কিন্তু ওই অভিশাপের জিনিসটা নিজেই অনেক শক্তিশালী, আর ওই সিলটা অনেক প্রাচীনতম। হতে পারে ওইটা শুধু কাগজের তৈরি। ইউজি বলে, কিন্তু তবুও এই অভিশাপের কাহিনী আমার মাথায় ঢুকছে না। এরপর তারা স্কুলের কাছাকাছি আসলেই দেখে যে একটা অদৃশ্য দেওয়াল তাদেরকে ভিতরে যেতে দিচ্ছে না। তখন ইউজি বলে, এখানে এগুলো কি হচ্ছে? ফুশিগুরো বলে, আমি দেখছি। তখন ফুশিগুরো অন্য একটা পথ দিয়ে ভিতরে যাওয়ার সময় ইউজি বলে, আমিও যাব, তারা বিপদে আছে তাই না? তাদেরকে আমি মাত্র কয়েক মাস ধরেই জানি, কিন্তু তারা আমার ফ্রেন্ড, আমিও তাদের সাহায্য করতে চাই। ফুশিগুরো বলে, তুমি এখানেই থাকো। গাইস, এই অদ্ভুত ক্রিয়েচারগুলোর নাম অভিশাপী সত্তা। এই নামটা একটু বড় হয়ে যায়, তাই আমরা একে সাপী সত্তা বলবো। তো তখন ওই সাপী সত্তা স্কুল ফ্লোরে ঘুরে বেড়াচ্ছে, আর সে অনেক অদ্ভুত ভাষায় কথা বলছে। তখন ইসাসাকি বলে, এটা কেমন ধরনের মনস্টার? তখন আমরা দেখি ইকুজি ইসাসাকির দিকে এগিয়ে আসছে। ইসাসাকি বলে, আপনি ঠিক আছেন ইকুজি? দেখে স্বস্তি পেলাম। আসলে তখন আমরা দেখি ইকুজির মাথা ওই সাপী সত্তা ধরে ফেলেছে। তারপর পিছন থেকে সে ওই মেয়েটাকেও ধরে ফেলে। তখন ফুশিগুরো দৌড়াতে দৌড়াতে বলে, ওই অভিশাপটা মুক্ত হয়ে গেছে আর ওইটার এনার্জি সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তখন ফুশিগুরো ওই ভয়ঙ্কর সাপী সত্তার সামনে গিয়েই নিজের সাপী সত্তাকে সামান করে, যা ছিল দুটি বিয়ার উলফ। ফুশিগুরো তার বিয়ার উলফদের বলে, শালারে শিক্ষা দাও। এরপর সিন চেঞ্জ হয় ইউজির দিকে। ইউজি ভাবে, আমার কি তার কথা শুনে এখানে দাঁড়িয়ে থাকা উচিত? আমি আসলে কি নিয়ে ভয় পাচ্ছি? তারা দুজন মারা যাবে। বুঝতে পেরেছি, আমি এখানে মৃত্যুর উপস্থিতি অনুভব করতে পারছি। আমি মৃত্যুকে ভয় পাচ্ছি। আমি কি তখনও এরকম ভেবেছিলাম? না, আমার তখন এরকম ভয় লাগছিল না। আমি তখন ভয় পেয়ে কান্না করিনি। আমি কান্না করেছি কারণ আমি তখন অনেক দুঃখী ছিলাম। কিন্তু আমার গ্র্যান্ডপার মৃত্যু আর যে মৃত্যুটা এখন আমার সামনে রয়েছে, এর মধ্যে পার্থক্য কি? তুমি শক্তিশালী তাই অন্যকে সাহায্য করো। তখন আমরা দেখি ওই অভিশাপী সত্তা আর ফুশিগুরো অনেক ভয়ঙ্কর ভাবে ফাইট করছে। ফাইট করতে করতে একটা সময় ওই সাপী সত্তা ফুশিগুরো থেকে দূরে চলে যায়। তখন ফুশিগুরো সামনের দিকে এগোতে এগোতে বলে, সাপী সত্তার সংখ্যা বেড়েই চলেছে, তার মানে সে আশেপাশেই কোথাও রয়েছে। তখন আমরা দেখি ওই সাপী সত্তা ইসাসাকিকে ধরে ফেলে। ফুশিগুরো বলে, অবশেষে তোমাকে পেয়ে গেছি। এরপর আবার সিন চেঞ্জ হয় ইউজির দিকে। ইউজি বলে, সে অনেক রাগী একজন মানুষ ছিল, আমি ছাড়া কেউই তার সাথে দেখা করতো না। আপনি বলেছিলেন একা যেন না মরি, তাই না? আপনি ঠিকই বলেছিলেন। তখন ফুশিগুরো বলে, এই সাপী সত্তাটা তো মেয়েটাকে গিলে নিবে, আমার হাতে তো এখন কিছুই করার নেই। তখনই ওই সাপী সত্তা কিছু অনুভব করতে পারে। আমরা দেখি ইউজি জানালা ভেঙে ভিতরে এসে পড়েছে আর ওই সাপী সত্তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক ওই সময় ইউজি বলে, আপনার মৃত্যু সঠিকভাবেই হয়েছিল গ্র্যান্ডপা। তারপর সে ওই সাপী সত্তাকে একটা অনেক জোরে ঘুষি মারে, ইসাসাকিকে ওইখান থেকে বের করে নিয়ে আসে আর বলে, কিন্তু এমন মৃত্যু কারোর জন্যই উচিত নয়। তখন ইউজি বলে, তো সাপী সত্তা দেখতে এমন হয়? এরপর ফুশিগুরো ওই সাপী সত্তাকে খালাস করে দেয়। তখন ফুশিগুরো বলে, আমি তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে তুমি এখানে কি করছো, কিন্তু অনেক ভালো কাজ করেছো। ইউজি বলে, এত পাট নিও না। তখন ইউজি বলে, এই যে অভিশাপকে যারা খাচ্ছে তারা কারা? ফুশিগুরো বলে, এ আমার সাপী সত্তা, তুমি কি এদের দেখতে পাচ্ছ?
নর্মালি কেউ সাপিসত্তাকে দেখতে পারে না। এটা এমন সময় দেখা যায় যখন তুমি মৃত্যুর কাছাকাছি হবে অথবা কোনো গুরুত্বপূর্ণ স্থানে থাকবে। ইউজি বলে, ও তাই, এজন্যই হয়তো আমি কখনো আগে এরকম জিনিস দেখতে পাইনি। ফুশিগুরো বলে, তোমার ভয় লাগছে না? ইউজি বলে, আমার একটু ভয় তো লেগেছেই, কিন্তু তুমি কি জানো একদিন আমাদের সবাইকেই মরতে হবে, আর মৃত্যুটা যেন সঠিকভাবে হয়। আমি চাই আমি যাদেরকে চিনি কমপক্ষে তাদের মৃত্যু যেন সঠিকভাবে হয়। তখন ইউজি হাতে ওই অভিশাপী আঙ্গুলটা নিয়ে বলে, আমি এর বিষয়ে বেশি কিছু জানি না, কিন্তু এটাই কি ওই জিনিসটা তুমি যার কথা বলছিলে? ফুশিগুরো বলে, হ্যাঁ, মহাশ্রেণীর সুকুনার অভিশপ্ত আঙ্গুল। তোমার ভাগ্য ভালো যে এখন পর্যন্ত এটাকে কেউ খায়নি। ইউজি বলে, এসব জিনিস কেই বা খাবে, এটা কি টেস্টি নাকি? ফুশিগুরো বলে, ফালতু কথা বলো না, এটা খেলে অনেক ভয়ঙ্কর একটা শক্তি পাওয়া যায়, এটা বিপজ্জনক, তাই এটা আমাকে দিয়ে দাও। তখন ইউজি বলে, ঠিক আছে, নিয়ে নাও। তখন আমরা দেখি ইউজির মাথার ওপর অনেক বড় একটা হাত, যেটা ছিল ওই অভিশাপী সত্তার যাকে একটু আগে মারা হয়েছে। তখনই ফুশিগুরো ইউজিকে ধাক্কা দেয় যেন সে তাকে বাঁচাতে পারে। এরপর ওই অভিশাপী সত্তা আবার অ্যাটাক করে দেয়। তখন আমরা দেখি ওই সাপী সত্তাটা ফুশিগুরোকে ধরে অনেক জোরে একটা দেয়ালের সাথে বাড়ি দেয়। তখন ফুশিগুরো একটু আহত হয়। এরপর ফুশিগুরোকে আবার একটা ধোলাই দেয়। তখন ওই ভবনের এক অংশ ভেঙে তারা বাহিরে চলে আসে। ফুশিগুরো বলে, কি করব বুঝতে পারছি না। ঠিক ওই সময় ইউজি এসে ওই সাপী সত্তার উপর অ্যাটাক করে দেয়। ফুশিগুরো বলে, তুমি কি করছো? আমি তোমাকে বলেছি যে তুমি ওই দুইজনকে নিয়ে এখান থেকে চলে যাও। ইউজি বলে, তুমি নিজেই এখন অনেক বড় একটা মুশকিলের মধ্যে রয়েছো। ফুশিগুরো বলে, শুধু একটি অভিশাপই অন্য অভিশাপকে শেষ করতে পারে, তুমি এখানে কিছুই করতে পারবে না। ইউজি বলে, এখন এসব বিষয় ভাবার সময় নেই। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তোমাকে মেরে ফেলা হবে। এখন আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে আমি সবসময় দুঃস্বপ্নের মধ্যে থাকবো। তাই তুমি এখন একটু শান্ত হও। তখন ইউজি তার গ্র্যান্ডপার কথা মনে করে, অন্যকে সহযোগিতা করো। তো এটা ভেবে ইউজি বলে, আর এমনিতেও আমার সাথেও একটা অভিশাপ জুড়ে আছে। তখন সে ফাইট করতে করতে এক পর্যায়ে গিয়ে সুকুনার আঙ্গুল তার থেকে ছুটে যায়। ইউজি ওইটা ধরতে গেলে ইউজিকে সাপী সত্তায় ধরে ফেলে, কিন্তু ইউজি ওই আঙ্গুলটা তার মুখ দিয়ে ধরে ফেলে। তখন ফুশিগুরো বলে, আঙ্গুলটা আমায় দিয়ে দাও, না হলে সাপী সত্তা তোমাকে এই আঙ্গুল সহই খেয়ে ফেলবে। তখন ইউজির ওই কথাটা মনে পড়ে যে এটা যে খাবে তার শক্তি অনেক বেড়ে যায়। তখন এটা ইউজি উপরের দিকে ছুঁড়ে মারে। তখন ইউজি বলে, এখন সবাইকে বাঁচানোর শুধু একটাই পথ খোলা আছে, আমাকে এই অভিশপ্ত শক্তি গ্রহণ করতেই হবে। তারপর ইউজি ওই আঙ্গুলটা খেয়ে নেয়। ফুশিগুরো বলে, এমনটা করো না, এবং ভাবে হিউম্যান সুকুনার আঙ্গুল, এটা একটা মহাশ্রেণীর অভিশপ্ত শক্তি, এটা খেলে সে মারা যাবে, কিন্তু হতে পারে একটা শেষ আশা ভরসা। তখনই আমরা দেখি ইউজি ওই সাপী সত্তার দুটি হাত আলাদা করে দিয়ে তার কাছ থেকে একটু দূরে এসে দাঁড়ায়, এবং সে অনেক অদ্ভুত বিহেভ করছিল। তখন ওই সাপী সত্তাও তার ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু নিমিষেই ইউজি ওই সাপী সত্তাকে শেষ করে দেয়। তখন তো ফুশিগুরো এটা দেখে চমকে যায়। তো গাইস, পাগলায় তো তখন পুরাই ফ্লোতে। তখন আমরা তার মুখের ওপর অদ্ভুত একটা নকশা দেখতে পাই। তখন তার বিহেভিয়র বদলে যায়, সে অনেক অদ্ভুতভাবে হাসছিল, যেটা ছিল খুবই ভয়ানক। তখন সে হাসতে হাসতে বলে, আমি জানতাম আধারে আলোর উল্লাস মানব দেহেই পাওয়া যায়। তখন ফুশিগুরো কাঁদতে কাঁদতে বলে, যেটা ভেবেছিলাম তাই হয়েছে, ওই মহাশ্রেণীর শক্তি একটা দেহ পেয়ে গেছে। তখন সে আবার বলে, অভিশপ্ত আত্মার শরীর আসলেই বিরক্তিকর। কোথায় মানুষেরা, কোথায় মাইয়া মানুষ, কোথায়? এমন একটা যুগে এসে আসলেই অনেক মজা লাগছে। মহিলারা আর শিশুরা পোকামাকড়ের মতো ছুটে চলছে, অবিশ্বাস্য। এখন চলবে গণহত্যা। তখনই ইউজি তার মুখ ধরে ফেলে। ইউজি বলে, তুমি আমার এই বডির সাথে কি করছো? আমাকে ফিরিয়ে দাও। তখন সে বলে, তুমি তোমার হাত পাও নাড়াচাড়া করছো কিভাবে? ইউজি বলে, কারণ এটা আমার বডি। সে বলে, ও আমার মুখ চেপে ধরেছে। ফুশিগুরো বলে, নাড়াচাড়া করো না, এখন তুমি আর মানুষ নেই। জুজুৎসু রুল অনুযায়ী আমি তোমাকে ইউজি ইতাদোরি শেষ করে দেব, তুমি এখন অভিশপ্ত। তো গাইস, এই এপিসোড এখানেই সমাপ্ত হয়। গাইস, আমি আগেই বলে রাখি, এই এপিসোডটা হয়তো আপনাদের অতটা পছন্দ নাও হতে পারে, কারণ আমি এই যে এখানে কিছু শব্দ ব্যবহার করেছি, যেমন কার্স পাওয়ারের পরিবর্তে অভিশপ্ত শক্তি, অভিশাপী বিষয়বস্তু, তারপরে আবার অভিশাপী সত্তা, এরপরে সাপী সত্তা। তো এই যে শব্দগুলো ব্যবহার করেছি, এগুলো হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে, সেটা বড় বিষয় নয়। আমার কাছে কিন্তু গাইস এরকম অনেকগুলো শব্দ ছিল। তো অনেকগুলো সাহিত্যিক শব্দ খোঁজার পর আমি মনে করেছি অভিশাপ রিলেটেড শব্দগুলোই হয়তো বেশি বেটার হবে। এটাও ঠিক ছিল, কিন্তু তারপরে এসে আমি দেখলাম অভিশাপী সত্তা, এটা প্রথম আমার নিজের কাছেই অনেক বেটার মনে হচ্ছিল, কিন্তু পরবর্তীতে এসে এটাকে সাপী সত্তা হিসেবে যখন বলতে শুরু করলাম তখন ঠিকই ছিল, কিন্তু যখন শুনি তখন দেখি যে নিজের কাছেই কেমন যেন লাগে।
যাই হোক, এই এপিসোডটা বেশি ইউনিক করতে গিয়ে একেবারে গর্তে ফেলাইয়া দিছি, কিন্তু গাইস লাস্টের ডাবিংটা কিন্তু একেবারে অস্থির লেভেলের ছিল। তো পরবর্তী এপিসোডে এই সাপি সত্তা অভিশাপী সত্তা এই বিষয়গুলো একটু চেঞ্জ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে চেঞ্জ করব না, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এগুলো চেঞ্জ করা উচিত কিনা। আর সম্পূর্ণ এপিসোডে আরও যদি কোনো মিস্টেক থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি এই ভিডিওতে কেউ হেড কমেন্টস করবেন না এবং ভুল হলে সেটা একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ সবাইকে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।